বাবা তুমি ভেতরে গিয়ে কেন দেখছো না? সামান্য অজ্ঞান হয়ে আছে, তাও এত যন্ত্রপাতি দিয়ে কেন ওকে দেখছে? ঠিক আছে, তুমি না যদি যেতে চাও আমি চলে যাচ্ছি ভেতরে। প্লিজ বাবা, কি বাচ্চাদের মতন কথা বলছো বলো তো তুমি? এমনিতেই আমরা সবাই টেনশনে রয়েছি। তুমি এসো এসো এসো, এখানে ঠান্ডা হয়ে বসো তো। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, আমার করণ কেমন আছে? দেখুন, আমরা আমাদের মতো পুরোপুরি চেষ্টা করছি, আর এটা ছাড়া আমি আর কিছু বলতে পারবো না। এক্সকিউজ মি। আপনার এই করণের ফ্যামিলি? আগে হ্যাঁ, এক্স্যাক্টলি কি হয়েছিল? প্রত্যেক বছর ছুটির সময় করণ নিজের ঠাকুমা দাদুর কাছে ভূপালে যায়। এবারেও ওনারাই ওকে ছাড়তে আসছিলেন যখন এই ঘটনাটা ঘটে। অ্যাকচুয়ালি ইন্সপেক্টর সাহেব, অজয় আর করণ ওরা চেয়েছিল যে আমরা যেন প্লেনে করে আসি, টিকিটও বুক করেছিল, কিন্তু আমি জেদ করেছিলাম যে ট্রেনে যাওয়া হবে। জানো বাবা, আমি যখন ছোট ছিলাম, তখন আমি মতো ছোটখাটো ছিলাম, তখন ওই জানলার ধারে বসার জন্য ঝগড়া করতাম। আর তুমি বাইরের দিকে দেখছোই না, হ্যাঁ? আরে বাবা, বাইরে দেখো, ওটাকে জমি বলে। আর বাবা, ওই দেখো ওই দেখো, ওই যে ওইটা নদী। দাদু, ওটা নদী নয়, খাল, বুঝলে, খাল। আরে বাহ, দাদু তো একদম বোকা বনে গেল। আমি তো দেখছিলাম বাবা যে তুমি কতটা বুদ্ধিমান, খুব ইন্টেলিজেন্ট, তুমি খুব ইন্টেলিজেন্ট বাবা। নাও ফল খাও, নে। দাও 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 দাও, এই নাও। এই যে কিছু একটা গোলমাল আছে, কি ব্যাপার বলো, বলো না। ওর মুখ দেখে আমি বুঝেছিলাম যে ওর পটি পেয়েছে। বেচারা 3 বার টয়লেট গিয়ে এসেছে, কিন্তু তাও পটি হয়নি। আর এদিকে তুমি ওকে ওই নদী পাখি সব দেখাচ্ছ। যা বাবা, পটিতে গিয়ে আয়। আমি তোমাদের সঙ্গে কথাই বলবো না। কেন? এরকম কেউ বলে নাকি? এটা বলতে হয় যে করণের টয়লেট পেয়েছে, কিন্তু এখনো যেতে পারছে না। কেন বাবা? তোমরা আমার সঙ্গে ইয়ার্কি মারছো? আমি তোমাদের সঙ্গে কথাই বলবো না, আর কিছুও খাবো না। কিন্তু বাবা একটা কথা বলো, যখন তুমি 3 বার গেলে ক্লিয়ার কেন হলো না? দাদু, তুমি তো জানো ট্রেনের টয়লেট কত নোংরা, আর ওখানে তো কুমোরটা নেই, আর ট্রেন এরকম 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 ভাবে তুলছে। ভালোই তো প্লেনের টিকিট বুক করেছিল, তুমিও না সব সময় এমন আরে করো। বাবা, ভারত ভ্রমণের মজা পেতে গেলে ট্রেনেই চাপতে হবে, সেটা কি প্লেনে হয় নাকি? আরে করণেরও তো এসব দেখা দরকার না কি বাবা? ট্রেনের মধ্যে যে মজাটা আছে সেটা প্লেনে হয় নাকি? হ্যাঁ, বাবা করণ, কি হয়েছে? কি হলো? কন্ট্রোল করছি। আরে বাবা, যখন আমি ছোট ছিলাম না, তখন আমার এরকম হতো। ঠিক আছে চলো, আমি তোমাকে ট্রিক বলে দিচ্ছি। এসো চলো। না, ওঠো। দাদু। আরে এসো এসো, চলো চলো আমার সাথে, চলো টয়লেটে চলো। এবার সুন্দর করে তোমাকে টয়লেটে নিয়ে যাবো। আঙ্কেল কিন্তু একদম সত্যি বলছে আন্টি, মানে যে এখনো ইন্ডিয়াতে ট্রেনে চড়েনি সে লাইফে এনজয় করেনি। এই ট্রেনটা নিজেদের মতো পুরো একদম ফ্যামিলির মতো মনে হয়, তাই না? ফ্যামিলি অ্যাটমসফিয়ার। আপনি জানেন আমি অনেক বন্ধু বানিয়ে নিয়েছি এই ট্রেনে চলতে চলতে। একটা আলাদা রকমের অনুভূতি ট্রেনে চড়ার। চলছে গাড়ি ঝিক ঝিক ঝিক, দিদা, চলছে গাড়ি আমাকে আপেল দাও। ঝিক ঝিক ঝিক। দাদু, ওই দেখো একটা লোক মাঠে দাঁড়িয়ে আছে গামছা পরে। আরে হ্যাঁ, তাই তো দাঁড়িয়ে আছে। দেখো কেমন আনন্দ করছে এখন। দাদা, আপনাদের ডিনার। হ্যাঁ দিয়ে দাও। তাড়াতাড়ি খাওয়াও না দিদা। আরে এটা তো আমি দেখিনি। আরে নিন, বাহ। আপনারাও নিন। না না, আপনি খান আপনি খান। খাওয়ার পর তো মিষ্টি প্রয়োজন হয়, তাই না? আরে বাবা, আছে তো আমাদের কাছে পায়েস। আঙ্কেল, ওই কি জলের মতো পায়েস খাবেন বলুন তো আঙ্কেল? এটা আমাদের ঘরের দেশি ঘিয়ের লাড্ডু, আমার মাসি বানিয়েছে, খেলে দারুণ লাগবে, খেয়ে দেখুন। আরে দেখুন না খেয়ে, নিন নিন। হ্যাঁ হ্যাঁ, সোনা, তুমিও নাও। হ্যাঁ, থ্যাংক ইউ আঙ্কেল। থ্যাংক ইউ আন্টি।
ও আঙ্কেল, স্টেশন এসে গেছে, কম্বলটা দিন। আমরা জ্ঞানহীনের মতো শুয়েছিলাম ওখানে। পুরো ট্রেনটা খালি হয়ে গেছিল, করণের মুখ থেকে গ্যাজলা বেরোচ্ছিল, সমস্ত জিনিসপত্র উধাও। করণ, করণ, এই করণ, এসব আমার জন্যই হয়েছিল ইন্সপেক্টর। অচেনা লোককে বিশ্বাস করেছিলাম আমি, আর দেখুন বদলে কি পেলাম আমি। আমার সংসারটা তছনছ হয়ে গেল। আমাদের করণ যেখানে শুয়ে আছে তার চারিদিকে যন্ত্র। ওই লোকটার নাম মনে আছে আপনার? আরে বাবা, যদি নাম জিজ্ঞাসা করতাম তবে তো মনে থাকতো নাকি। ওর বার্থ নাম্বার মনে আছে? হ্যাঁ, সেটা মনে আছে। জীবন হলো একটা যাত্রা, একটা জার্নি, কিন্তু রাস্তাটা সরল সোজা নয়। কোথাও চড়াই উতরাই, কোথাও গর্ত, কোথাও কাঁচা, কোথাও পাকা। আর কখনো কখনো তো এমন মোড় চলে আসে যে আপনি যদি সতর্ক না হন তাহলে সোজা খাদে গিয়ে পড়বেন, না হলে সামনে থেকে আসা দ্রুত গতির গাড়িতে ধাক্কা খাবেন। 8 বছরের করণও একটা যাত্রায় বেরিয়েছিল, একটা সুন্দর যাত্রায়, কিন্তু এক অজানা মোড়ে এসে এমন কিছু হলো যা সবার ঘুম কেড়ে নিল। স্যার রেলওয়ে থেকে এনকোয়ারি চলে এসেছে। এই দেখুন, এই আইডি থেকে ও অনলাইনে টিকিট বুক করেছিল স্যার। সুনীল দীক্ষিত, পানভেল। কে? সুনীল দীক্ষিত কোথায়? ও তো সাহেব আন্ধেরি গেছে, বলছিল যে কোনো একটা ইন্টারভিউ আছে। কেন কেন কোনো প্রবলেম হয়েছে নাকি? কি করেছে ও? ভোপালে কি করতে গিয়েছিল? ভোপালেও তো ইন্টারভিউ দিতেই গেছিল। ওখানে মাসিও তো থাকে, বলছিল একসাথে দুটো কাজ হয়ে যাবে। প্রচুর ইন্টারভিউ দেয় না? আন্ধেরি কবে গিয়েছিল? লোকটা কে হয় তোমার? আমার স্বামী হয় সাহেব। আন্ধেরি আজ সকালেই গেল, বলল যে ভোপালে যে কাজটা করেছিল ওটা ভালো হয়নি, তবে এটা নাকি খুব ভালোই হবে। খুব খুশি ছিল সাহেব, আর কোথা থেকে জোগাড় করে 25,000 টাকাও নিয়ে গেছে। 25,000? ফোন নাম্বার দাও ওর। 99। আপনি যে নম্বরে ফোন করেছেন সেটি এই মুহূর্তে সুইচ অফ আছে। স্যার এই নাম্বারটা তো সুইচ অফ বলছে। ও সাহেব ওর ফোনের ব্যাটারিটা চার্জ হয়নি, তাই হয়তো বন্ধ বলছে। আর ও ট্রেনে তো চার্জ দিতে পারেনি, আর ঘরে তো মাত্র 2 মিনিটের জন্য এসেছিল, তো 2 মিনিটই চার্জ দিয়েছে ফোনে। আন্ধেরিতে কোথায় গেছে ও? আমাকে ফোন করেনি ও। ওর ফোন এলে আমাদের জানাবে। আর তোমরা আচ্ছা, দুজন শহর ছেড়ে পালানোর চেষ্টা করবে না। হ্যাঁ সাহেব। চলো, কিছু লোককে এখানে লাগিয়ে দাও, 24 ঘন্টা নজরে রাখো এদের। ওর ফোন ট্র্যাক করো, সার্ভেলেন্সে দিয়ে দাও। পাড়াপড়শির কাছে খোঁজ নাও, কিছু তো পাবেই। ওকে স্যার। অপরাধের ছবিটা যত নোংরাই হোক না কেন, অপরাধীর ছল, তার মুখোশ প্রায় সবসময় সাধারণ হয়। সেই জন্যই সে খুব সহজে ভিড়ে মিশে যায়। দীক্ষিতেরও পরিবার ছিল, স্ত্রী ছিল, একটা সরল সিধা জীবনে সংঘর্ষ ছিল, কিন্তু এই মুহূর্তে সে নিখোঁজ। আর পুলিশ তার বাড়ির চারদিকে নজর রাখতে শুরু করলো। 48 ঘন্টা পেরিয়ে গিয়েছে, কিন্তু ইন্টারভিউয়ের জন্য বেরিয়ে যাওয়া মানুষটি এখনো পর্যন্ত ফেরেনি। হয়তো সে পুলিশের আসার খবর পেয়ে গিয়েছিল। এই মুহূর্তে দীক্ষিত কোথায়? আর সে যদি পুলিশের আসার খবর পেয়ে গিয়ে থাকে তাহলে তাকে সেই খবরটা কে দিল? তার স্ত্রী দিয়েছে? কি বলেছিলে তুমি? তোমার স্বামী ইন্টারভিউ দিতে গেছে। কত সময় লাগে ইন্টারভিউ দিতে? শোনো, যদি তুমি পুলিশকে বোকা বানানোর চেষ্টা করো তাহলে মনে রাখবে খুব খারাপ ভাবে ফাঁসবে। আমি কেন আপনাদের বোকা বানাবো সাহেব? আমি তো নিজেই ওকে 2 দিন ধরে খুঁজছি। কাল রাতে পুলিশ স্টেশনে কি ওকে পাওয়া যাচ্ছে না সেটাও বলে এলাম। আর আমি তো আপনাদেরকে হাত জোর করে বলছি সাহেব, আমার স্বামীকে খুঁজতে আমার সাহায্য করুন। সেটা আমরা খুঁজেই নেব, যেখানেই লুকিয়ে থাকুক না কেন। কিন্তু যদি নিজের ইচ্ছেতেই আসে তাহলে ওরই ভালো। বুঝে গেছো না তুমি? আপনারা কিছু একটা ভুল করছেন সাহেব। আমার স্বামী খুব ভালো, আপনি যে কোনো কাউকে জিজ্ঞেস করুন, যাকে ইচ্ছে জিজ্ঞেস করুন সাহেব। সেটা তো আমরা খোঁজ নিয়ে দেখবই। তোমাকে যতটুকু বলা হয়েছে ততটুকুই করো, এতে তোমাদের দুজনেরই ভালো হবে। গোপাল, আমাদের 103-তে গিয়ে দেখতে হবে। ওরা তো ফোনই রিসিভ করছে না। যাদের বুকিং আছে তারা এক্ষুনি চলে আসবে। চলো।
স্যার 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 আই এম সো সরি স্যার। এত বছরের পুলিশের চাকরিতে প্রথমবার দেখলাম যে কেউ কাউকে এভাবে প্রাণে মারতে পারে। এ কি মানুষ না মানুষের ছদ্মবেশে কোনো জানোয়ার? স্যার সব জায়গাটা দেখে নিয়েছি, কোথাও কিচ্ছু নেই। ম্যাডাম, আপনার রেকর্ডে তো থাকবে যে এই রুমটা কে কার নামে বুক করেছিল, কোনো আইডি প্রুফ? হ্যাঁ স্যার, সুনীল দীক্ষিত। সুনীল দীক্ষিত দেশমুখ? স্যার সমস্ত পুলিশ স্টেশনে এর নাম আর ফটো সার্কুলেট করে দাও। কোথাও না কোথাও কোনো না কোনো পুলিশ স্টেশনে নিশ্চয়ই এর কোনো ক্রিমিনাল রেকর্ড থাকবে। তাড়াতাড়ি। এই সমস্ত কিছু আমার দোষেই হয়েছে। আমি কি এই কারণে ট্রেনের কথা ভেবেছিলাম করণকে ট্রেনে চড়ার অভিজ্ঞতা জানাবো, সেই জন্যই ট্রেনের কথা ভেবেছিলাম। কারণ আমার প্লেনে চাপতে খুব ভয় লাগতো, আর হাতে নাতে পেলাম তার ফল। প্লিজ তুমি নিজেকে ব্লেম দিও না, তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। ডক্টর, কি হয়েছে? পেশেন্টের অবস্থা একদম ভালো নয়। সব ঠিক হয়ে যাবে বাবা। বাবা, তোমার ফ্লাইটে আসাটাই উচিত ছিল। স্যার, এই হচ্ছে আইডি। এটারই সাহায্যে ও হোটেলের ঘরটা বুক করেছিল। আর এই আইডি ব্যবহার করেই ও টিকিটটা বুক করেছিল। এই সুনীল দীক্ষিত একই লোক যে ট্রেনে ছিনতাই করেছে আর হোটেলে ওই মহিলার বাচ্চাটাকে খুন করেছে। স্যার, এই ইনফরমেশন দেওয়ার জন্যই আমি আপনার কাছে এসেছি। যেহেতু কেসটা আপনি দেখছেন, কিন্তু একটা ব্যাপার স্যার মাথায় ঢুকছে না, যে এই সুনীল দীক্ষিত যে একদম ওপেন ঘুরে বেড়াচ্ছে, এর ব্যাপারে আমরা কেন খোঁজ খবর পাইনি এখনো? সেটা এই কারণে শিন্ডে, আমরা ওকে যতটা চালাক ভেবেছিলাম ও তার থেকেও বেশি চালাক। অবশ্যই ইনফরমেশনও পাওয়া যাবে আর ধরাও পড়বে। সাওয়ন্ত স্যার, এই ছবি পুলিশ স্টেশন বাদেও সব জায়গায় সার্কুলেট করে দাও। প্রত্যেক স্টেশন, প্রত্যেক হোটেল, সমস্ত পাড়ার অলিগলিতে, সব জায়গায় ওকে সাজাও। স্যার। অনেক আরাম করেছিস, এবার একটু কাজবাজ কর। সুনীল দীক্ষিতের কোনো খবর পাওয়া মাত্রই সোজা আমাকে এসে জানাবি। ঠিক আছে, যা। সালাম স্যার। যা। ঠিক আছে স্যার, 5 দিন হয়ে গেছে, আমরা আমাদের সমস্ত এফোর্ট দিয়েছি, কিন্তু ওই সুনীল দীক্ষিতের কোনো খবরই পেলাম না। আর হোটেলের সিসিটিভি ফুটেজও পাওয়া যায়নি, কারণ সেদিন ক্যামেরা সার্ভিসিং হচ্ছিল। স্যার, লোকটা হাওয়ায় উড়ে গেল নাকি কর্পূরের মতো মিলিয়ে গেল?
সরি স্যার। চলতে চলতে রাস্তা হারিয়ে ফেলা কোনো কোনো যাত্রার প্রবৃত্তি বা তার নেচার হয়ে থাকে, কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে যেখান থেকে যাত্রা শুরু করা হয়েছিল সেখানেই ফেরা, এটা একটা চমকে দেওয়ার মতো ব্যাপার। আর এমনই একটা বিষয় এই মুহূর্তে পুলিশের সামনে রয়েছে। তাদের একমাত্র সাসপেক্ট দুটো খুন আর একটা ট্রেন ডাকাতিতে দায়ী এই মুহূর্তে নিজেই মৃত্যুর মুখে দাঁড়িয়ে। যে অভিযুক্ত সূত্র ধরে পুলিশ এই কেসটার সমাধানের চেষ্টায় ছিল, সে এই মুহূর্তে নিজেই একটা প্রশ্ন হয়ে অন্ধকার গলির সামনে এসে দাঁড়িয়ে। এটা নিশ্চিত যে এই ভয়ঙ্কর খেলা অন্য কেউ খেলছিল। কে সে? সে ট্রেনে ছিল, হোটেলে ছিল, আর দীক্ষিতের মৃত্যুর পিছনেও। উদ্দেশ্য লুট নাকি হত্যা নাকি অন্য কিছু? কিন্তু এই তিনটি ঘটনার সঙ্গেই কিছু একটা মিল তো আছেই। গত দুবারের মতো এবারে ঘটনাটাও সেম স্যার। এবারেও বডির কাছ থেকে কিছু পাওয়া যায়নি, না ফোন, না আইডি, না পার্স, কোনো জিনিস নেই স্যার। সিসিটিভি ফুটেজ চেক করো, এই হোটেল বুক করা থেকে রুমে আসা পর্যন্ত কে গেছে কে এসেছে সব। ওকে স্যার। অ্যাম্বুলেন্স ডেকে পাঠাও। ওকে স্যার। এই যে দেখুন স্যার, এই রুমটা। জানি সুনীল দীক্ষিতের নামে বুক করা। না স্যার, এই রুমটা সুনীল দীক্ষিতের নামে নয়, বিলাসরাও পাটেলের নামে রেজিস্টার। এই দেখুন, এই যে আইডি যেটা উনি দিয়েছিলেন। সাওয়ান্ত স্যার। এসো। ওকে স্যার। বিলাস রাওকে? আমি বিলাস রাও প্যাটেল। কি ব্যাপার? এবার তুই এটা বল, মুম্বাই 2 স্টার হোটেলে তুই কি করছিলি? আর তুই এটাও বল, তুই সুনীল দীক্ষিতকে কবে থেকে আর কিভাবে চিনিস? আমি কোনো সুনীল দীক্ষিতকে চিনি না। আর মুম্বাইয়ের হোটেলে আমি রুম নিতে যাব কেন? আমার তো অনেক আত্মীয় আছে ওখানে। আত্মীয়দের গল্প শুনতে আসেনি। দীক্ষিতকে হোটেলে কেন ডেকেছিলে? ওকে খুন কেন করলে? আর ইলেকট্রিক তার দিয়ে লোককে মারার কৌশল কোত্থেকে শিখলে? তুই কি সোজাসুজি মুখ খুলবি? আমরা খুললে কিন্তু বেশি কষ্ট হবে। কি হয়েছে গো? আপনারা কি বলছেন আমি তো কিছুই বুঝতে পারছি না। আপনারা কোন দীক্ষিতের কথা বলছেন? আর এই 2 স্টার হোটেলের কথা আমি প্রথম শুনছি। তোমারই তো আইডি না? এই আইডি দিয়ে হোটেল বুক করা হয়েছিল। এবার কি বলবে? মনে পড়ছে না? নিয়ে চলো একে, চলো। এক মিনিট, কি ব্যাপারটা কি? কি হলো? এক মিনিট ইন্সপেক্টর, আমার এখন সব মনে পড়েছে। 2 মাস আগে আমি ভোপাল থেকে পুনা আসছিলাম। তাহলে কি কাজ করেন দাদা আপনি পুনাতে? আমার বিজনেস আছে। আচ্ছা, কিসের বিজনেস? গার্মেন্টসের। আরে বাবা, গার্মেন্টসের ব্যবসা মানে তো দারুণ ব্যাপার। এই চলে যাচ্ছে, কখনো ভালো কখনো কি খারাপ। বলছেন দাদা, গার্মেন্টসের ব্যবসা তো রমরমা। আমিও তো মাঝে একবার ভেবেছিলাম এই বিজনেসটাই করব। আচ্ছা, 40 টাকা চারটে, 40 টাকা চারটে, চলে এই লেবুওয়ালা, এই এদিকে এসো। 40 টাকা চারটে, এদিকে এসো। 40 চারটে, 40 চারটে। 40 টাকা চারটে? পাবলিকে তো পকেট কাটছো। আরে সাহেব, এত মালের দাম বেড়ে গেছে না, আর বৃষ্টি হয়নি তো, এই লেবু তো বুঝেছি, market-এই দাও নেই। চারটে দাও। এই নিন। যাও ঘুরে এসো, দিচ্ছি টাকা। 40 টাকা নিন চারটে, আপনি। 40 টাকা নিন, চারটে, নিন। 40 টাকা আরে চারটে। নিন, নিন। না, আরে আপনিও নিন, আমিও তো খাচ্ছি, খেয়ে দেখুন। পরে আমি যখন উঠলাম আমার মাথাটা ভার হয়েছিল। তারপর আমি দেখলাম আমার ঘড়ি, আংটি, লকেট, আইটি, আমার সব জিনিসপত্র চুরি হয়ে গেছে।
এমনকি ও আমার মোবাইলের চার্জারটাও ছাড়েনি। তারপর ট্রেন থেকে নেমে আমি রেল পুলিশের কাছে এফআইআর দায়ের করেছি। এই যে সামনের কয়েকটা দিন পুলিশকে না বলে কোথাও যাবে না। আচ্ছা স্যার। ক্রস চেক করো। ওকে স্যার। ওর বাড়ির বাইরেও একজন কনস্টেবল সিভিলে রেখে দাও, 24 ঘন্টা নজরদারি ওকে থাকবে। স্যার। আর স্যার যদি বিলাসরাও ওই 2 স্টার হোটেলে গিয়ে থাকে তাহলে ওখানকার সিসিটিভি ফুটেজে ওর ছবি থাকবে। আমার তো এটা মনে হচ্ছে যে বিলাসরাও সত্যি বলছে, কিন্তু যেই হোক না কেন তার প্ল্যানিংটা এখন আমার কাছে পরিষ্কার। প্রথমে কাউকে অজ্ঞান করে, তারপর তার আইডি আর জিনিস চুরি করে, তারপর ওই আইডির সাহায্যে দ্বিতীয় শিকারকে ধরে। স্যার এই লোকটা যেই হোক না কেন সে খুবই চালাক। এখনো পর্যন্ত ও কোনো প্রমাণ ছেড়ে যায়নি আর আমাদের নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছে যাতে আমরা ওকে ধরতেই না পারি। অপরাধী যতই চালাক হোক না কেন কোনো না কোনো প্রমাণ ফেলে যাবেই, শুধু তাকে চিনতে পারা ধরতে পারাতেই যা দেরি। কোনো চৌরাস্তায় দাঁড়িয়ে মানুষের পক্ষে কখনো কখনো এটা স্থির করা মুশকিল হয়ে ওঠে যে সে কোন দিকে যাবে, বিশেষ করে তখন যখন তার কাছে কোনো মানচিত্র বা ম্যাপ না থাকে। 2 স্টার হোটেলে সঞ্জয় দীক্ষিতের লাশ পাওয়ার পর পুলিশের অনুসন্ধান যেন চৌরাস্তার মুখে দাঁড়িয়ে রয়েছে, কিন্তু বিলাস রাওয়ের ইউআইডি কার্ডটা এই তদন্তের জন্য নতুন একটা রাস্তা খুলে দিল। কিন্তু এটা নিশ্চিত যে ওই অপরাধী একটা প্রিমেডিটেটেড অর্থাৎ পূর্ব পরিকল্পিত প্ল্যানে অপরাধ করছিল। প্রথমে লুট, তারপর হত্যা, তারপর ভিকটিমের আইডেন্টিটি ব্যবহার, আর তারপর নিখোঁজ। এখন পুলিশের সামনে একটাই চ্যালেঞ্জ, এই প্ল্যান আরো একবার সফল হওয়ার আগে, আরো একটা হত্যা বা লুট সফল হওয়ার আগে অপরাধ আর অপরাধীর হাতে যেন আইনের হাতকড়া পরানো যায়। স্যার স্যার আমরা হোটেলের সমস্ত সিসিটিভি ফুটেজ চেক করেছি, সেখানে বিলাসরাওকে দেখা যায়নি। তার মানে স্যার ও সত্যি কথাই বলছে? এই দীক্ষিত আর বিলাসরাও দুজনের ফোন থেকে কোনো ইনফরমেশন পেয়েছো? না স্যার। স্যার আমরা ওদের দুজনের মোবাইলের আইএমআই নম্বর টেলিকম কোম্পানিকে দিয়ে দিয়েছি, কিন্তু স্যার যবে থেকে চুরি হয়েছে তবে থেকে এদের দুজনের ফোন অনই হয়নি। আমার এতটা বয়স হয়েছে, এই পৃথিবীর অনেক সুখ দুঃখের সাথে জড়িয়ে রয়েছি, আর অন্যদিকে 8 বছরের একটা বাচ্চা, আমার নাতি, যে এখন জীবন মৃত্যুর লড়াই করছে। ভগবান, আমার করণকে বাঁচিয়ে দাও। ভগবান, তুমি যদি চাও আমার জীবনের বিনিময়ে ওকে বাঁচিয়ে দাও। আমার জীবন তুমি নাও, করণকে বাঁচাও। বাবা বাবা প্লিজ তুমি নিজেকে আর দোষারোপ করো না, এটা খুব কঠিন সময়, নিজেকে একটু সামলাও। আমরা আপনাদের একটা কথা জানাতে এলাম। বলুন স্যার। যাকে আমরা ক্রিমিনাল ভাবছিলাম, সুনীল দীক্ষিত, যিনি আপনাদের সঙ্গে সেদিন ট্রেনে ছিলেন, যার সঙ্গে আপনারা খাবার শেয়ার করেছিলেন, তার মার্ডার হয়েছে। আর এই মার্ডারও সেই লোকটি করেছে যে আপনাদের অজ্ঞান করার ওষুধ খাইয়েছিল। তাহলে সে লোকটা কি? সে যেই হোক না কেন আমাদের নজর এড়িয়ে এখনো পালিয়ে বেড়াচ্ছে। আপনি সেই দিনটাকে একটু মনে করবার চেষ্টা করুন। সেই সময় ট্রেনে আপনাদের সাথেই সে ছিল। কোনো এমন ঘটনা এটা বলতে ভুলে গেছেন আমাদের। দেখুন, ক্ষুদ্রাতি ক্ষুদ্র কোনো কথাও আমাদের জন্য প্রয়োজনীয়। লক্ষ্মী, তোমার কি এমন কোনো ঘটনা মনে পড়ছে যে ব্যাপারে আমরা বলতে কিছু ভুলে গিয়েছি? কোনো কথা, কোনো গান, কোনো রকম শব্দ, ওই জায়গায় অনেক লোক ছিল, তাদের কথা, তাদের ব্যবহারগুলো একটু মনে করবার চেষ্টা করুন। কোনো একজন লোক কি আপনার কাছে আসবার কোনো রকম চেষ্টা করছিল? মানে এরকমই কোনো কথা। হ্যাঁ, আমার মনে পড়ছে, ওই দিন সবাই আমরা কুলফিও খেয়েছিলাম। 10 টাকায় কুলফি, কেসর মালাই কুলফি, কুলফি কুলফি। এই কুলফিওয়ালা, এদিকে এদিকে। আসছি বাবু। মালাই বেশি করে দিও কিন্তু। এই নিন বাবু। আরে এই যে কুলফি ভাই, আমাদের 3টে কুলফি দিয়ে দাও। হ্যাঁ বাবু। না, আমি 2টা কুলফি খাবো, 2টা কুলফি। আচ্ছা বাবা, তোমাকে ওকে, দুটোই দিয়ে দিচ্ছি। দিন। আরে নাও, 2টো নাও, 4টে নাও, তোমার যা খুশি। নাও বাবা, নাও। এই নাও। আহ, এই নিন বাবু, এই নিন, এই নিন।
আপনি একটা নিন। আরে নিন না এসব খাই বাবু না। নিন না, সবে আমার জ্বরটা নিন, কমেছে আর এখনো সর্দিটা লেগে আছে। কুলফি খেলেই গলা আবার বসে যাবে। আপনারা খান আচ্ছা না? ঠিক আছে, 1 2 3 এ নাও হ্যাঁ নাও, খাও। কেসার মালাই পেস্তার খাও, খাও, কুলফি। আপনি কি ওখানে যতজন লোক ছিল তাদের দেখলে চিনতে পারবেন? যেমন ধরুন কেউ হয়তো কুলফিওয়ালাকে ডেকেছিল, বা সেই কুলফিওয়ালা। হ্যাঁ আমি চিনতে পারবো, যদি দেখতে পাই তো আমি চিনতে পারবো। যে ওই কুলফিওয়ালাকে ডেকেছিল ওর সঙ্গে হয়তো আমি কথাও বলেছিলাম, কিন্তু বেশি নয়। থ্যাংক ইউ ভাই, আপনি কুলফিওয়ালাকে ডেকেছিলেন। আমার নাতি খুবই খুশি হয়ে গেছে, না হলে জ্বালিয়ে খেত। আরে থ্যাংক ইউ বলার কি আছে কাকাবাবু, বাচ্চা খুশি হলো এই অনেক। আমি চিনতে পারবো, যদি ওকে দেখতে পাই আমি ঠিক চিনে ফেলবো। হ্যাঁ। সাবন্ত, স্যার ওনাকে নিয়ে একটু পুলিশ স্টেশন চলো। হোটেলের যতগুলো ফুটেজ পাওয়া গেছে ওনাকে দেখাই। যদি এর মধ্যে কোনো লোক ওখানে থাকে যাকে নিয়ে চিনতে পারবেন, তবেই আমরা অপরাধীকে ধরতে পারবো। রাইট স্যার। না ইন্সপেক্টর, এদের মধ্যে কেউ নয়। এক মিনিট Stop. রিওয়াইন্ড করুন। ব্যাস, দাঁড়ান। এই সেই লোকটা যে কুলপিওয়ালাকে ডেকেছিল। আর একেই আমি থ্যাংক ইউ বলেছিলাম। এই যে সাবন্ত, স্যার এর ছবি বার করো, প্রত্যেক পুলিশ স্টেশনে পাঠাও, পুরো শহরের ছবি ছড়িয়ে দাও, কোনো জায়গা যেন ছাড়া না হয়। Okay, sir. আমাদের জানতেই হবে এই লোকটা কে আর কোথায় থাকে। রাইট স্যার। 1 মিনিট, স্যার রিজার্ভেশন চার্টটাও একটু চেক করো, বার্থ নাম্বারটা খোঁজ করো। স্যার এটাও তো হতে পারে যে লোকটা অন্য কারোর আইডি দিয়ে টিকিট বুক করেছিল। হতে পারে, বাট উই কান্ট লিভ এনি চান্স। ওকে স্যার। অজয়, আমি ওকে চিনতে পেরেছি বাবা। যে ছেলেটা আমাদের করণের এই অবস্থা করেছে না বাবা, তাকে দেখেই আমি চিনতে পেরেছি। আমি পুলিশকে ওর ব্যাপারে সবকিছু বলে দিয়েছি। খুব তাড়াতাড়ি ওর অপরাধের ও শাস্তি পেয়ে যাবে। আর আমাদের করণ খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে, খুব তাড়াতাড়ি সেরে উঠবে। কোনো লাভ হবে না যদি ওরা ওকে ধরে বা ছেড়েই দেয়। করোনা আর কখনো ফিরে আসবে না। করণ কিছু বল বাবা, করণ কিছু বল, তোমরা আমার সঙ্গে ইয়ার্কি করছো? তোমাদের সঙ্গে কথাই বলবো না, আর কিচ্ছু খাবো না। আমি 2টা কুলফি খাবো, 2টা কুলফি। যাত্রার উদ্দেশ্য হলো লক্ষ্য, আর যদি লক্ষ্যে পৌঁছানো না যায় তাহলে যাত্রার কোনো মানে নেই। আর যদি যাত্রার মাঝে কোনো সঙ্গী হারিয়ে যায় তাহলে কিছুক্ষণের জন্য যাত্রী আর রাস্তা দুজনই অন্ধকারে ডুবে যায়। হসপিটালে জীবন আর মৃত্যুর সঙ্গে লড়াই করতে করতে করণ অবশেষে মৃত্যুর মুখে ঢলে পড়ল। আর তাঁর এই মৃত্যু অনেক আশা নিয়ে বেঁচে থাকা তার পরিবারকে, বিশেষ করে তার দাদুকে, বিষাদের অন্ধকারে ডুবিয়ে দিল। সবেমাত্র তার দাদু আসল অপরাধীকে সিসিটিভি ফুটেজে চিনতে পেরেছিলেন, আর তিনি ভেবেছিলেন যে এখন এই কেসটা শুধু সমাধান হবে না, বরং করণও তার বাড়িতে ফিরে আসবে। আর পুলিশের অনুসন্ধানও এখন সঠিক লক্ষ্যের দিকেই চলছিল। কিন্তু করণের দিকে আসা মৃত্যুকে কেউ আটকাতে পারল না। কিন্তু অন্য কোনো নিরীহ মানুষের দিকে এগিয়ে যাওয়ার আগে ওই ধূর্ত অপরাধীর পায়ে পুলিশ হয়তো বেড়ি পড়াতে পারত। স্যার বিলাস রয়ের মোবাইলটা হঠাৎই অন হয়েছে সেই নাম্বারটা থেকে, যেটাকে আমরা IMEI ট্র্যাকিং এ দিয়েছিলাম।
ওই ফোনটা 2 দিন আগে অ্যাক্টিভেট হয়েছে, তাও 5 মিনিটের জন্য। ওই 5 মিনিটের মধ্যে হাজারেরও বেশি মেসেজ ঢুকেছে, যার বেশিরভাগই কোম্পানি প্রমোশনাল মানে মেসেজ। আমাদের কাজের কিছুই পাওয়া যায় পেয়েছি স্যার। স্যার ওই মেসেজগুলোর মধ্যে একটা মেসেজ কেবল কোম্পানির ছিল। এই যে স্যার কোম্পানির অ্যাড্রেস, নিজেদের বকেয়া টাকা চাইছিল, না হলে কানেকশন কাটার হুমকি দিচ্ছিল। স্যার মোবাইল ফোনও এই লোকেশনে অন হয়েছে। নারেগাঁও ইস্ট। এই লোকটাকে চেনেন? আরে স্যার, একে চিনবো না মানে? 6 মাস ধরে আমার পয়সা দিচ্ছে না এ। যতবার ফোন করেছি ফোন ধরেই না। তারপর আমি ওকে এসএমএসও করেছি, কিন্তু মেসেজেরও কোনো জবাব দেয় না। নাম কি এর? এর নাম হচ্ছে বিনয় গুপ্ত। কি? বিনয় গুপ্ত। অ্যাড্রেসটা বলুন। অ্যাড্রেস এই তো এই কাছেই, বলে দিচ্ছি, আমি দেখে বলে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, একদম লিখে দিচ্ছি স্যার, লিখে দিচ্ছি। একদম 420 লোক স্যার। আর কি বলবো স্যার, একবারে 2 নম্বরই লোক। দাঁড়ান স্যার, এইখানেই লেখা আছে, আমি খুঁজে দিচ্ছি। একে আপনারা শাস্তি দিলে না স্যার, আমার স্যার খুব খুব আনন্দ হবে। আমার টাকাটা মেরে দিল। এই যে, এই নিন স্যার, এই যে। থ্যাংক ইউ। কাকা, এই লোকটাকে চেনেন? হ্যাঁ, ও তো ওই সামনেই থাকে। আচ্ছা, আজ ওকে দেখেছেন কি দেখেননি? হ্যাঁ, আজ সকালে দেখেছিলাম। স্যার, আজ সকালে বিনয় এখানেই ছিল। কি ব্যাপার? পুলিশ। পুলিশ? পুলিশ এখানে কেন? এই লোকটাকে চেনেন? হ্যাঁ সাহেব, আমার জামাইবাবু। কোথায় উনি? সাহেব, জামাইবাবু আর দিদি গ্রামে গেছে। 15 দিন তো হয়ে গেছে, আর 10-12 দিনের মধ্যে চলে আসবে। 15 দিন আগে গেছে। তো তুমি এখানে ওদের বাড়িতে কি করছো? ভেতরে আর কে কে আছে? সাহেব, আর কেউ নেই সাহেব, আমি একাই আছি। সাহেব, আমি আর আমার মেয়ে এখানেই থাকি। আমার স্বামী নেই তো, তাই। ও মারা গেছে অনেক দিন হলো। তো আমার মেয়েও তো ওদের সঙ্গে গ্রামে গেছে সাহেব। তোমার মেয়ের বয়স কত? সাহেব, গত মাসে 7 বছর হলো। আপনার দিদি আর মেয়ের একটা ছবি নিয়ে আসুন তো। সাহেব, ছবি? সাহেব, ছবি হ্যাঁ, আমি হ্যাঁ। কোথা থেকে নিয়ে আসবো সাহেব? নেই। মানে তুমি এখানে থাকো, তারাও এখানে থাকে, ওদের দুজনের ছবি নেই? সাহেব, ছবি আছে তো, কিন্তু ওই ছবি ওরা গ্রামে নিয়ে দেখুন, গেছে। আপনি যদি ছবি নিয়ে আসেন তাহলে ঠিক আছে, আমরা খুঁজলে কিন্তু আপনার বিপদ হবে। চেক করে এই দেখুন। সাহেব, সাহেব, শুনুন, আপনারা কেন কষ্ট করছেন সাহেব? আমি দিচ্ছি তো, আমি দিচ্ছি। স্যার, এটা তো ওই দুজনেরই ছবি যাদের বডি প্রথম হোটেলে পাওয়া গিয়েছিল। কি জানো এদের খুনের ব্যাপারে? সাহেব, কি বলছেন আপনি? এ আমার মেয়ে আর এ আমার দিদি, ওরা তো গ্রামে গেছে, আর 10 দিনের মধ্যে চলেও আসবে। 10 দিনের মধ্যে চলে আসবে না? তাহলে পড়শিরা কেন বলছে যে বিনয়কে কাল বিকেলে রেখেছে, আজ আবার সকালেও? এমনিতে মুখ খুলবে না, ও ট্রিটমেন্ট চাই। অ্যারেস্ট করো ওকে। আরে সাহেব, সাহেব, আমি কি করেছি বলুন তো? আমি কিচ্ছু করিনি, আমি সত্যি কিচ্ছু করিনি। মা কালী দেবী, আমি কিছু করিনি। যা করেছে আমার জামাইবাবু করেছে। ও যা যা বলেছে আমাকে করতে, আমি শুধু তাই করেছি। আমি একটা ভুল নিশ্চয়ই করেছি সাহেব, আমি ওকে ভালোবেসে ফেলেছি। কিন্তু বিশ্বাস করুন, এর থেকে বেশি আমি কিচ্ছু করিনি। তোর কারণে 2টো মানুষের প্রাণ গেছে, আর তুই বলছিস তুই কিছু করিসনি? যার মধ্যে একজন তোর নিজের দিদি ছিল, আর তোর মেয়ে। তোর কাছে একটাই রাস্তা খোলা, পুলিশকে সাহায্য কর, নিজের শাস্তি কম কর। বল, কি বলবি? হ্যাঁ বল। কোথায় আছিস তুই? কেন, কি হয়েছে? তুই জানিস কি এটা, যে পুলিশ এসেছিল, জিজ্ঞাসাবাদ করছিল তোর ব্যাপারে? তুই শোন, তুই তাড়াতাড়ি বাড়িতে ফের, আমাদের বেরোতে হবে। যদি আবার চলে আসে তাহলে? শোন, তোর ভয়ের কিছু নেই, আমি এখনই আসছি। কিন্তু আমি পৌঁছানো অবধি তুই কোথাও বেরোবি না, বুঝেছিস? বিপদে পড়ে যাবি। তুই জিনিসপত্র গোছা, আমি আসছি। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আয়। হ্যাঁ, বাই।
করছিস? তোর খেলা শেষ হয়ে গেছে রে। আমি তো সেটাই করছিলাম স্যার, যেটা বিনয় আমাকে বলছিল। আমাকে ফোন করে ডাকলো স্যার, আর আমাকে এই ব্যাগটা দিল, আর বলল ওর খেলা শেষ করে দিতে, আর খেলা শেষ করার পরই এখান থেকে অন্য কোথাও সরে পড়তে। আমাকে স্টেশনে আসতে বলেছিল স্যার। স্টেশনে যেতে বলেছে? আমার এর সাথে কোনো যোগ নেই স্যার, এই সমস্ত বিনয়ের প্ল্যান স্যার। ও তো নিজে পালালো আর আমাকে ফাঁসিয়ে দিয়ে গেল। আরে কোন স্টেশনে যাবার কথা ছিল বল? দাদার স্যার। মুকেশ, লাস্ট তুমি আমার সঙ্গে এসো। স্যার, যাওয়ার খুব তাড়া আছে না? কমলা লেবু খাবে নাকি? এই! ধর! এই! কি ভেবেছিলিস তুই খুন করে বেঁচে যাবি তুই? চুপ! সাহেব, সোনাম আমার ছোট শালি হয়। আমি জানতে পারলাম যে ওর স্বামী মারা গেছে, আর ওই বাড়িটা ওরই নামে, যেখান থেকে আপনারা ওকে তুলেছেন সেই বাড়িটা। আর তাই আমি ওকে পটিয়ে আমার বউ আর ওর মেয়েকে সরিয়ে দিই। সোনামকেও আমি সরিয়ে দিতাম, কিন্তু তার আগে আমরাই এসে গেছি। আর এই ট্রেন রবরি বল, আর কতজনকে মেরেছিস? তুই পয়সার ইলেকট্রিশিয়ান, ভাবতে পারিস কি করে সব? বল বল। আমি ইঞ্জেকশন দিয়ে ফলের মধ্যে ঘুম পাড়ানোর ওষুধ ঢোকাতাম। কেউ সন্দেহ করতে পারতো না যে স্টেশনে বিক্রি হয় যে ফলগুলো, তার মধ্যেও ঘুম পাড়ানো ওষুধ থাকতে পারে। লোকে হাসি মুখে কিনে খেয়ে নিত, আর তারপর তারা অজ্ঞান হয়ে গেলে আমি ওদের সব মাল সাফ করে দিতাম। আর মালাইয়ের যে পাত্রটায় কুলফি ডোবানো হতো সেটার মধ্যে আমরা ঘুমের ওষুধ মিশিয়ে দিতাম। আর তাই আজ পর্যন্ত কেউ সন্দেহ করেনি। এসব তো বুঝতে পারলাম। সুনীল দীক্ষিতকে কেন মেরেছিলিস? ও তো নিজের ভুলে মরেছে সাহেব। আমি তোকে ঘুম পাড়াতে চেয়েছিলাম, কিন্তু ও তো কুলফি খেলোই না। আপনারা খান না? না, আমি খাই না। সবেমাত্র জ্বরটা ঠিক হয়েছে, এখনো সর্দি লেগে রয়েছে। কুলফি খেলেই গলাটা বসে যাবে। আমি শুধু ওর আইডিটা চেয়েছিলাম। সবাই শান্তিতে ঘুমিয়ে পড়লো, আর সারা রাত ওর সাথে কথা বলে আমি এটা জানতে পারলাম যে ওর একটা চাকরির দরকার ছিল। আমি ওকে বললাম যে হোটেলে তুই 25,000 টাকা নিয়ে আয়, আমি তোর চাকরির ব্যবস্থা করে দিচ্ছি। আর পরের দিনই আমার কথা মতো 25,000 টাকা নিয়ে হোটেলে চলে আসে। আমি যে ওর চায়ে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছিলাম সেটাও গুণা করে বুঝতে পারিনি। চা খাওয়া মাত্রই ঘুমিয়ে পড়ে। আর তারপর আমি আমার ওই ইলেকট্রিকের তারের ফর্মুলায় ওর প্রাণটা নিয়ে নিই। এই তারের ফর্মুলাটা আমি একটা সিনেমায় দেখেছিলাম, আর আমার এই স্টাইলটা বেশ ভাল লেগেছিল। স্টাইল ভাল লেগেছিল? স্টাইল ভাল লেগেছিল? সিনেমা দেখ এবার আমার স্টাইলে তোকে আমি কি করি। তোর মতন জল্লাদকে তো ফাঁসিতে লটকাবো আমি। জীবনের যাত্রা অনেক পরিস্থিতির মধ্যে দিয়ে এগিয়ে চলে। পথে অনেক ধরনের মানুষের সঙ্গে দেখা হয়, তাদের মধ্যে কেউ চেনা কেউ অচেনা। কিন্তু যাত্রা সফল করতে কিছু নিয়ম মেনে চলতে হয়। সফরে কারোর সঙ্গে বিবাদ বা ঝগড়া করবেন না, মিলেমিশে চলুন। কিন্তু কাউকে এতটাও বিশ্বাস করবেন না যে সে সেটা সুযোগ নিয়ে আপনার কোনো ক্ষতি করবে। এর অর্থ হলো বিশ্বাস করুন, কিন্তু অন্ধবিশ্বাস নয়। ট্রেন বা বাসে অনেকেই কোনো অচেনা মানুষের দেওয়া খাবার দাবার বা পানীয় গ্রহণ করে থাকে।
এটা কিন্তু ভুল। যেই হোক না কেন, আপনাকে খাবার জিনিস যত ভালোবেসেই দিক না কেন, আপনি সেটা নেবেন না। বিনয় আর তার সঙ্গীর বিরুদ্ধে আইপিসির ধারা 201, 302, 328, 392, 394, 465, 468, 473 আর ধারা 120 বি অনুযায়ী সেশন কোর্টে মামলা চলছে। কেউ হয়তো ঠিকই বলেছে যে আমরা যাত্রা করি জীবন থেকে দূরে চলে যাওয়ার জন্য নয়, বরং জীবনকে পাওয়ার জন্যে। কিন্তু তার প্রথম শর্ত হলো জীবন যেন বেঁচে থাকে। এই কথা বলে আমি অনুপ সোনি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে পরবর্তী এপিসোডে আরো একটা চমকে দেওয়ার মতো ঘটনা নিয়ে। ততক্ষণ নিজের এবং নিজের পরিবারের খেয়াল রাখুন আর দেখতে থাকুন ক্রাইম পেট্রোল ডায়াল 100। শিক্ষা একজনের, জ্ঞান আমাদের সবার। জয় হিন্দ।